গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। যারা যারা এই ক্লাস দেখবে একটু কমেন্ট সেকশনে নিজের প্রাইসলেস তোমাদের যে রিভিউজ গুলো আছে, কমেন্ট আছে, সেগুলো আমাদেরকে একটু পাঠাবে, সেন্ড করবে। আচ্ছা, আমি পলিটি লাস্ট ক্লাসে করিয়েছিলাম, টার্মস গুলো করিয়েছিলাম, পলিটির রড ম্যাপ দেখিয়েছিলাম। আজকে একটা চ্যাপ্টার ধরবো, সেই চ্যাপ্টার নাম হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সেই চ্যাপ্টার আজকে আমরা করছি লেক্সিকান সিরিজ। এন্ড আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা কি আছে? ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমরা পড়ছি কি পলিটির মধ্যে ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে শুরু করব আমাদের পলিটি। আচ্ছা, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অনেকগুলো অ্যাক্ট আছে। অ্যাক্টের মধ্যে হবে রেগুলেটিং অ্যাক্ট, অনেকগুলো অ্যাক্টস আছে, রেগুলেটিং অ্যাক্টস আপনারা পেয়ে যাবেন। তারপরে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো রেগুলেটিং অ্যাক্ট, অনেকগুলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আছে। আমি সেই অ্যাক্ট গুলো পড়াবো যেগুলো আপনার পলিটির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সব অ্যাক্ট আর সব রেগুলেটিং অ্যাক্ট আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পড়াবো না। এই জন্যই পড়াবো না, যেহেতু এই জিনিসটা পুরোটাই আমাকে হিস্ট্রিতে পড়াতে হবে, ইন্ডিয়ান হিস্ট্রিতে পড়াতে হবে। হিস্ট্রি আমিই পড়াচ্ছি, সেই জন্য এখানে সবগুলো অ্যাক্ট পড়াবো না। তার মানে এই নয় যে তোমার অসুবিধা হবে, অসুবিধা কিচ্ছুই হবে না। বিলিভ মি, যেরকম ভাবে তোমরা ইংলিশকে এনজয় করছো, যেরকম ভাবে হিস্ট্রিকে এনজয় করছো, সেরকম ভাবেই তুমি পলিটিকে এনজয় করবে। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার আছে কি? আমাদের চ্যাপ্টার আছে, আমরা যে চ্যাপ্টার করছি সেই চ্যাপ্টার হচ্ছে কি? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই চ্যাপ্টার পড়ার আগে আগে আপনাকে কিছু কিছু টার্মস বলি। টার্মস মধ্যে এর মধ্যে টার্মস গুলো জেনে নিন। হোয়াট ইজ কনস্টিটিউশন? সংবিধান কাকে বলবো আমরা? এটা যদি না জানি দেন বুঝবেন কিভাবে কি কি পড়ছি। চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এর মধ্যেই সংবিধান কাকে বলবো একটু সুন্দর করে আমি বুঝিয়ে দিই। সংবিধান হচ্ছে বহু বহু আমাদের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা চর্চা করে, তারা দুটো দ্বিমত পোষণ করেছেন। এখানে দুটোই মত বলে দিচ্ছি আমি। ফান্ডামেন্টাল প্রিন্সিপালস of the land plus law, এটাকে বলা হয় কনস্টিটিউশন। আমি কি বললাম? আমি বললাম স্যার কনস্টিটিউশন তাকেই বলবো যেখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য ল্যান্ড, তার সাথে সাথে ল থাকবে। তার মানে হচ্ছে কি, এটা যদি আমাদের প্রাণের ভারতবর্ষ হয়, এটা যদি আমাদের ভারতবর্ষ হয়, তাহলে এই আমাদের ভারতবর্ষের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, নীতিগুলো, যেগুলো আমাদের খুবই জরুরি নীতি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট নীতি, সেই নীতির সাথে সাথে আমাদের দেশের আইন, মানে কোনো একটা দেশের নীতি, জরুরি নীতি, এন্ড তার সাথে মৌলিক নীতি, তার সাথে সাথে ওই দেশের আইন, এই দুটো মিলে সেই যে জিনিসটা ক্রিয়েট করে, সেটাকেই আমরা বলবো কনস্টিটিউশন। তারই নাম হচ্ছে কনস্টিটিউশন। এটা হচ্ছে একটা ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন কি? সেকেন্ড ডেফিনেশন হচ্ছে, যদি এটা গভর্নমেন্ট হয়, গভর্নমেন্ট
এটা যদি গভর্নমেন্ট হয়, এদিকটায় যদি আপনার হয় কে, পিপল। এই দুজনের মধ্যে ব্যালেন্সটাকেই কিন্তু আমরা কনস্টিটিউশন বলি। ব্যালেন্সটাকেই কি বলি? ব্যালেন্সটাকেই আমরা বলি কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশনের, সংবিধানের দুটো সংজ্ঞা পেলাম। একটা গভর্নমেন্ট আর পিপল দুটোর মধ্যে যে ব্যালেন্সটা, যে ব্যালেন্স করে আছে, সেটাকে আমরা বলবো ভারতীয় সংবিধান বা সংবিধান। মানে যদি সুন্দর করে আবার স্কেচের মাধ্যমে বলি, এটা যদি আমাদের ভারতবর্ষ আছে, দেন এই ভারতবর্ষে গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। এই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ভারতবর্ষের পুরো মানুষের যে ব্যালেন্সটা, ওই ব্যালেন্সটাকেই বলা হয় কনস্টিটিউশন। আরো একটা কি, আমাদের দেশের যে নীতিগুলো আছে, মৌলিক নীতি, তার সাথে সাথে আমাদের দেশের যে আইন আছে, এই দুটোর সংমিশ্রণকে আমরা বলবো সংবিধান। ঠিক আছে, কনস্টিটিউশনের এটা হচ্ছে ডেফিনেশন। এর সাথে সাথে যদি আপনাকে বলা হয় স্যার কনস্টিটিউশন ক ধরনের হয়, স্যার আমাদের কনস্টিটিউশন দু ধরনের হয়, আনরিটেন এন্ড একটা হয় রিটেন। আনরিটেন এন্ড রিটেন, এই দু ধরনের আমাদের কনস্টিটিউশন হয়। এবার আপনি বলবেন আনরিটেন মানে কি স্যার অলিখিত? বলেন না, অলিখিত নয়, যেটাকে, যার অ্যামেন্ডমেন্ট আপনি ইজিলি করতে পারবেন না। রিটেন কনস্টিটিউশন মানে যার অ্যামেন্ডমেন্ট আপনি ইজিলি করতে পারবেন না। আনরিটেন কনস্টিটিউশন মানে যার অ্যামেন্ডমেন্ট আপনি ইজিলি করে দেবেন। ঠিক আছে, এই আনরিটেন কনস্টিটিউশন ইউকে, ইউনাইটেড কিংডমের, রিটেন কনস্টিটিউশন ইউএসএ। রিটেন আর আনরিটেনের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স, সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্স। ঠিক আছে, তাহলে কি বললাম, হোয়াট ইজ কনস্টিটিউশন? কনস্টিটিউশনের ডেফিনেশন নাম্বার 1 দিয়ে দিয়েছি, কনস্টিটিউশনের ডেফিনেশন নাম্বার 2 দিয়ে দিয়েছি। দেন তারপরে কনস্টিটিউশন ক ধরনের হয়? দু ধরনের হয়, রিটেন আনরিটেন। এন্ড রিটেন কনস্টিটিউশন আমাদের কোথায় আছে? ইউএসএ তে আছে। আনরিটেন কনস্টিটিউশন কোথায় আছে? ইউকে তে আছে। রিটেন কাকে বলবো, আনরিটেন কাকে বলবো, আপনাকে বলা হয়ে গেল। এবার একটা কাহিনী শোনাই আমি। ইউনাইটেড কিংডম, ইউকে, যেটা ইউকে তে 1215 সালে ইউকের যিনি রাজা ছিলেন, সেই রাজার সাথে ইউকের যে অভিজাত সম্প্রদায় ছিল বা যারা রিচ বিজনেস ক্লাস ছিল, ব্যারন্স, তাদেরকে বলা হয় ব্রিটিশে অভিজাত সম্প্রদায় বা রিচ পিপলদেরকে বলা হয় ব্যারন্স। ঠিক আছে, ওই ব্যারন্স আর কিং এর মধ্যে বিশাল হারে ঝগড়া বাঁধে। ওই ঝগড়ার মাধ্যমে আলটিমেটলি বাধ্য হয়ে 1215 সালে ব্রিটিশের কিং, মানে ইউনাইটেড কিংডমের কিং বা ইংল্যান্ডের রাজা, উনি 3টে রাইটস ইংল্যান্ডের পিপল গুলোকে দেন। ওই রাইটস এর মধ্যে ফার্স্ট রাইট ছিল লিবার্টি, সেকেন্ড রাইট ছিল ইকুয়ালিটি, থার্ড রাইট ছিল ফেয়ার ট্রায়াল।
এই তিনটে রাইটস ফর দ্য ফার্স্ট টাইম ইউকের হিস্ট্রিতে দিয়ে দেয়া হয়। ইকুয়ালিটিকে অনেক বই অনেক কিছুই লেখে, ঠিক আছে, ওতে ঘাবড়াবে না। এই তিনটে রাইটস ফর দ্য ফার্স্ট টাইম কোন দেশ দেয়? দেশের নাম হচ্ছে ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডম ফার্স্ট টাইম এই রাইট গুলো নিজের দেশের মানুষগুলোকে দিচ্ছে। কত সালে? 1215 সালে, যখন আমাদের ভারতবর্ষের মধ্যে সুলতানি যুগ চলে, দিল্লি সালতানাত চলছিল। দেন এই জিনিসটাই হয়ে যায় ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা তাকেই বলবো পৃথিবীতে বা যে কোনো দেশে ফর দ্য ফার্স্ট টাইম যে ধরনের রেভলিউশন, যে ধরনের চেঞ্জেস হয়, সেই টার্মটাকে বোঝানোর জন্য আমরা ম্যাগনা কার্টা ইউজ করি। এই টার্মটাকে লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফেয়ার ট্রায়ালস 1215 সালে ইংল্যান্ডের রাজা দিয়েছিল ইংল্যান্ডের মানুষগুলোকে। সেই জন্য এই 1215 সালকে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইউনাইটেড কিংডমের ইতিহাসের মধ্যে বা ডেমোক্রেসির মধ্যে। ঠিক আছে, এটা লন্ডনের কাহিনী বা ইউনাইটেড কিংডমের কাহিনী ছিল। এবার আসি, ওদের তো অলিখিত, এটা আনরিটেন, এটা যে কোনো সময় কিং চেঞ্জ করতে পারতো। এবার আসি ইউএসএ। ইউএসএ তে 1787 থেকে ওদের কনস্টিটিউশন বানানোর কাজ স্টার্ট হয়। কি হয়? কনস্টিটিউশন বানানোর কাজ স্টার্ট হয় এন্ড শেষ হয় 1789-এ। তাহলে 1789-এ ইউএসএ নিজেদের জন্য একটা লিখিত সংবিধান, রিটেন কনস্টিটিউশন নিয়ে আসে। রিটেন কনস্টিটিউশন, যেখানে সব ধরনের সুন্দর সুন্দর রাইটস ওরা নিজের দেশের মানুষগুলোকে দিয়ে দেয়। যেহেতু ইউএস কেও রুল করছিল ব্রিটিশ পিপলরা, আমেরিকান ফ্রিডম মুভমেন্টের সময় ব্রিটিশদেরকে হারিয়ে ইউএসএ জর্জ ওয়াশিংটনের আন্ডারে যখন প্রথম স্বাধীনতা লাভ করে, ফ্রিডম রিকগনাইজ করে নেয়, দেন 1787-এ তারা কনস্টিটিউশন লেখার কাজ স্টার্ট করে। 1789-এ ইউএসএ রিটেন কনস্টিটিউশন ফর্ম হয়ে যায়। দেন এই রিটেন কনস্টিটিউশনে সবচেয়ে বেশি যে মানুষটা কন্ট্রিবিউশন করেছিলেন তার নাম ছিল জেমস ম্যাডিসন। এন্ড এই জেমস ম্যাডিসনকে বলা হয় ফাদার অফ ওয়ার্ল্ড কনস্টিটিউশন। ফাদার অফ ওয়ার্ল্ড কনস্টিটিউশন। ঠিক আছে স্যার। এবার ব্রিটিশের ইউএস এর ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থেকে, কি বললাম, ফার্স্ট সংশোধন থেকে, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থেকে 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অবধি, 10th অ্যামেন্ডমেন্ট অবধি এই যে কালেকশন, এই 1 থেকে 10তম সংশোধনকেই বলা হয় বিল অফ রাইটস। বিল অফ রাইটস। এই বিল অফ রাইটস থেকেই আমরা ইন্ডিয়ান পিপল আমাদের ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি। ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার স্যার? তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কোত্থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইউএসএ এর কোথায়? ফার্স্ট থেকে 10th অ্যামেন্ডমেন্টকে বলা হয় ওদের বিল অফ রাইটস। এন্ড এই বিল অফ রাইটস থেকেই আমরা নিজেদের ফান্ডামেন্টাল রাইটস বানিয়েছি। এটা ছিল ইউএস এর কাহিনী। কাহিনীটা কবে হচ্ছে? কাহিনীটা 1787 এন্ড 1789 এর মতো হয়ে যাচ্ছে। 1789 এর সময় আমরা কি করছিলাম? আমরা অ্যাংলো ম্যাসুর ওয়ার এন্ড অ্যাংলো মারাঠা ওয়ার খেলছিলাম আমাদের দেশের মধ্যে। ইউনাইটেড কিংডম কি করলো? কাইন্ডস কনস্টিটিউশন কোটা ধরানো হয়। কনস্টিটিউশন কাকে বলে সবগুলোই বললাম। চ্যাপ্টার আমাদের কি আছে? চ্যাপ্টার আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এবার চ্যাপ্টার স্টার্ট করছি। বললাম কিছু কিছু রেগুলেটিং অ্যাক্ট আছে যেগুলো আপনাকে হিস্ট্রিতে ম্যাক্সিমামটাই পড়ানো হবে। এক্ষেত্রে একটা লাইন ড্র করতে হবে। এক্ষেত্রে আমাদের জার্নি
হচ্ছে এটা। আমাদেরকে আসতে হবে 1947-এ, ঠিক আছে স্যার? এন্ড এই জার্নির এই টাইম লাইনটা হচ্ছে কবেকার? 1858। এই 1858 থেকে এত দূর আমাদের ট্রাভেল করতে হবে, যেহেতু 1947-এ আমরা কি হয়েছিলাম? আমরা সভরিন হয়েছিলাম। সভরিন হয়েছিলাম, সার্বভৌম হয়েছিলাম, সভরিন কান্ট্রি হয়েছিলাম। কিন্তু 1858-এ আমরা কি ছিলাম? 1858-এ আমরা ছিলাম কলোনি। কার কলোনি? ব্রিটিশ কলোনি। কার কলোনি? ব্রিটিশ কলোনি। ব্রিটিশ কলোনি। এবার আপনি বলবেন কি স্যার কলোনি মানে কি? কলোনি মানে কি, তাই না? কলোনি মানে কি? এবার কলোনি দেখেন, কোন একটা ছোট্ট দেশ, কোন একটা দেশ, কোন একটা দেশ বলতে কিরম দেশ? একটা স্ট্রং কান্ট্রি, তার সাইজ আয়তন কত হচ্ছে ডাজন্ট ম্যাটার, স্ট্রং কান্ট্রি যদি কোনো উইক কান্ট্রিকে, দুর্বল কান্ট্রিকে, পলিটিক্যালি আর লিগালি অকুপাইড করে, দেন এই জিনিসটাকে বলবো আমরা, কলোনি। কি বললাম আমি? কলোনি কাকে বলবো? কলোনি তাকেই বলবো যখন কোনো একটা শক্তিশালী রাষ্ট্র অন্য একটা দুর্বল রাষ্ট্রের পলিটিক্যাল রাইটস এন্ড লিগ্যাল রাইটস কে কেড়ে নিয়ে নিজের সাম্রাজ্যবাদ চালায়, দেন তাকে আমরা বলবো কলোনি। ক্লিয়ার স্যার? এটাই হচ্ছে কলোনি টার্ম। দেন মাঝখানে আমাদের আরো একটা টার্ম আসে, মাঝখানে 1940 সালে আমাদের একটা টার্ম আসে, সেই টার্মটা হয় ডমিনিয়ন স্টেটাস। ডমিনিয়ন স্টেটাস আমরা ডিমান্ড করি। দেন এই ডমিনিয়ন স্টেটাস মানে কি? ডমিনিয়ন স্টেটাস মানে কি? এগুলো হিস্ট্রির টার্ম, কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে ডমিনিয়ন স্টেটাস মানেই সেম। আবার দেখুন, কোন একটা স্ট্রং কান্ট্রি ছেড়ে দিলাম, ডমিনিয়ন স্টেটাস মানে এটা যদি ভারতবর্ষ হয়, এটা যদি আমাদের ভারতবর্ষ হয়, হাইপোথেটিক্যালি ধরে নিন এখন এটা যদি ভারতবর্ষ হয়, তাহলে ভারতবর্ষের পলিটিক্যাল এন্ড ভারতবর্ষের লিগ্যাল, এই দুটো রাইটস ভারতীয়দেরকে দিয়ে দিতে হবে, ভারতীয়দের হাতে দিয়ে দিতে হবে, বা ভারতীয়রা কন্ট্রোল করবে। কিন্তু ভারতের হেড অফ দ্য স্টেট, ভারতের হেড অফ দ্য স্টেট হবে ব্রিটিশ কুইন ওর কিং। এটাকে বলে ডমিনিয়ন স্টেটাস। ডমিনিয়ন স্টেটাস মানে ব্রিটিশ রানী বা রাজার আন্ডারে ভারতবর্ষ থাকবে, ব্রিটিশ রাজা বা রানীর নামে পুরো গ্লোবালে চলবে ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষের নিজস্ব ম্যাটার, ছোটখাটো ম্যাটার গুলো ভারতীয়রাই হ্যান্ডেল করবে। সেই ম্যাটার মধ্যে পলিটিক্যাল ম্যাটার হতে পারে, সেই ম্যাটার মধ্যে লিগাল ম্যাটার হতে পারে। এই জিনিসটাকেই আমরা বলি ডমিনিয়ন স্টেটাস। তাহলে আমাদের জার্নি দেখছেন 1858 কলোনি থেকে ডমিনিয়ন স্টেটাসে আসবো, দেন ডমিনিয়ন স্টেটাসে আসার পর দেন তারপর আমরা সভরিন হব। হোয়াট ইজ মিন সভরিন? সভরিন মানে কি?
সভরেন মানে হচ্ছে এটা যদি ভারতবর্ষ হয়, এটা যদি আমাদের ভারতবর্ষ হয়, তাহলে ভারতবর্ষের ইন্টারনাল ম্যাটার মানে ভারতবর্ষের দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে যা চলছে তাই, এন্ড ভারতের বাইরের এক্সটার্নাল ম্যাটার, ইন্টারনাল ম্যাটার, তার সাথে সাথে এক্সটার্নাল ম্যাটার, এই দুটোকেই দেখবে কে? এই দুটোকেই দেখবে ইন্ডিয়া, ভারতীয়রা, ইন্ডিয়ানরা। দেন এটাকেই বলি আমরা সভরেন। তাহলে আমাদের জার্নিটা দেখে নিন, আমাদের জার্নিটা এই কলোনি থেকে ডমিনেন্ট স্ট্যাটাস, এন্ড ডমিনেন্ট স্ট্যাটাস থেকে সভরেনের মধ্যে যেতে হবে। অল আই ওয়ান্ট টু সে, এখানে যে আপনাদেরকে অনেকগুলো অ্যাক্টের কথা বলা হয়েছে, এখানে যে আপনাকে অনেকগুলো অ্যাক্টের কথা বলা হয়েছে, আচ্ছা বলা হয়েছিল, সেই অ্যাক্টের মধ্যে এখানে যেটা পড়বো আমরা এই রোড ম্যাপের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো। সেটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আমাদের ফার্স্ট পয়েন্টটাই হবে হোম রুল লিগ, হোম রুল মুভমেন্ট, লিগ তো না মুভমেন্ট করে দিচ্ছি। দেন এই ফার্স্ট পয়েন্ট থেকে আমরা নেক্সট ক্লাস স্টার্ট করব। এটা হয়েছিল কবে, জাস্ট এটা বলে দিই, তাহলে আমাদের রোড ম্যাপের মধ্যে জার্নি আমরা 1916 থেকে স্টার্ট করব, ঠিক আছে? এই রোড ম্যাপের মধ্যে এই 1940 আছে, আমরা এখানে 1916 থেকে এই জার্নিটা, সরি 1916 থেকে এই জার্নিটা স্টার্ট করব। এর আগের জার্নিগুলো আপনার, যেহেতু আমি নিজেই হিস্ট্রি পড়াচ্ছি, হিস্ট্রিতে আপনাদেরকে পড়িয়ে দেবো। তাহলে সবাই কেমন ক্লাস লাগলো? এখন রোড ম্যাপেই চলছে, রোড ম্যাপ কেমন লাগলো? সবাই একটু ধৈর্য ধরে বসো। আমি পলিটি 3 বছর ধরে পড়িয়েছি, ঘাবড়াবে না। যেরকম ভাবে ইংলিশ পড়াচ্ছি, হিস্ট্রি পড়াচ্ছি, সেরকম ভাবেই পলিটি পড়াবো। পলিটি লক্ষ্মীকান্ত সিরিজ করাচ্ছি, পলিটির ক্ষেত্রে যে সিরিজ করাচ্ছি এর মাধ্যমে ইউপিএসসি প্রিলিমসও আপনি দিতে পারবেন, বিসিএস মেন্সও দিতে পারবেন। বিসিএস সিলেবাস চেঞ্জ হয়ে গেলে যদি এসএ পেপারে এসে যায়, লিখতে হয় বিসিএস এর পলিটি, সেটাও আপনি লিখতে পারবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। তোমাদের রিভিউজ গুলো আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবে। হ্যাভ এ গুড নাইট।